আসসালামু আলাইকুম। আমরা প্রেপোজিশন সিরিজের চতুর্থ পর্ব করছি আজ, এবং গত ক্লাসে অ্যাক্রসের ব্যবহার পড়ছিলাম এবং তোমাদের অক্সফোর্ড ডিকশনারি থেকে অ্যাক্রস পড়তে বলা হয়েছিল। আই হোপ সবাই এক্সাম্পলগুলো করেছো, আর বাসায় এই হোম টাস্কগুলো না করলে আমরা আউটপুটগুলো ভালোভাবে পাবো না, কারণ এই বই থেকে ধরো আমরা অ্যাক্রসের 20টা এক্সাম্পল আলোচনা করলাম। তুমি হয়তো এখান থেকে 60-70% মনে রাখতে পারলাম, দিন এটাকে আবার প্র্যাকটিসও করার ব্যাপার আছে, যাতে করে তুমি নেক্সট টাইম অ্যাক্রস শব্দের ব্যবহার ধরতে পারো। তো দেখি আমরা ফোন নাম্বার ইউজেজ এখানে আসি। You use a cross to say that a particular expression is shown on someone's face, usually for only a moment. কি বললো? যে a cross শব্দটা কারো মুখের ভঙ্গি, চেহারার ভঙ্গি অথবা তাকানোর ভঙ্গি, অনেক সময় দেখবা ঠোঁট বাঁকায় মানুষ, ভেঙচি কাটে, এই সমস্ত ভঙ্গির আগে অ্যাক্রস বসতে পারে। ঠিক আছে, তো এই ভঙ্গিগুলো কখন তুমি অ্যাক্রস বসাবে? খুব সামান্য সময়ের জন্য, যখন কেউ তোমাকে এই এক্সপ্রেশনটা দিল, তোমাকে সামান্য ধরো 2-3 সেকেন্ডের জন্য কেউ বললো বুঝছি না, তো এভাবে অথবা তোমাকে ভেঙচি কাটলো, তো এটা যখন খুব অল্প সময়ের জন্য হয় তখন আমরা অ্যাক্রস ব্যবহার করে থাকি। এটি অ্যাক্রসের একটা স্পেশাল ইউজেজ, এবং যারা ডিকশনারি থেকে দেখেছো মেবি তারা পাওয়ার কথা। এটা ডিসঅ্যাপ্রুভাল ফ্লিকার্ড ক্রস আ ফেস, এর অর্থ দাঁড়ায় তার মুখে ক্ষণিক সময়ের জন্য অসন্তোষ প্রকাশ পেয়েছিল। ঠিক আছে, তাহলে অ্যাক্রস আর ফেস, এখানে তার মুখে যে এক্সপ্রেশন দেখা যাচ্ছে সেই জন্য আমরা অ্যাক্রস বলেছি। He stopped and a quick smile went across his face. অর্থ কি দাঁড়ায়? সে থামলো এবং তার সমগ্র মুখে ক্ষণিক সময়ের জন্য হাসি ফুটে উঠল। তাহলে এখানে খেয়াল করো, ওয়েন্ট অ্যাক্রস হচ্ছে, কিন্তু ওয়েন্ট অ্যাক্রস হিজ ফেস এর অর্থ এমন না যে তার মুখ পার হয়ে গেছে। এখানে অ্যাক্রস অর্থ বিস্তৃত হয়ে কোনো একটা ফিলিংস তার মুখে ছড়িয়ে আছে। এবার 5 নম্বর ইউজেজে আসো। আচ্ছা, আমি একটা শব্দ বলছি, তোমরা ধরতে পারছো কিনা? শব্দটা হচ্ছে ইউজেজ। ইউজেজ অর্থ হচ্ছে বিশেষ ব্যবহার। ঠিক আছে, এর উচ্চারণ হচ্ছে ইউজেজ। আচ্ছা, তো 5th ইউজেজ আমরা দেখি। If something happens across a place or organization, it happens equally everywhere within it. এক্ষেত্রে across শব্দের অর্থ বিস্তৃত হয়ে, তবে এটা কোনো ঘটনার ক্ষেত্রে বোঝানো হয়। যেমন তুমি বললা বাংলাদেশের সচিবালয়ে পুরোটা জুড়েই দুর্নীতি বিস্তৃত হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি যে corruption is across the secretariat board and organizations in Bangladesh. যেমন এর অর্থ দ্বারা যে বাংলাদেশের প্রতিষ্ঠান বা সচিবালয়গুলোতে দুর্নীতি ছড়িয়ে ছিটিয়ে আছে। সিমিলারলি আমরা দেখি আর এক্সাম্পল, the habit of male face shaving is widespread across the globe. অর্থাৎ যে অফিসে পুরুষদের ক্লিন শেভিং যেটা, সেটা পুরো বিশ্ব জুড়েই মোটামুটি আছে। Yet this ideology does not apply universally across the membership.
এর অর্থ কি দাঁড়ায়? এই মতাদর্শ পুরো বিশ্ব জুড়ে সব সদস্য পদের জন্য প্রযোজ্য নয়। এখানে একটা অফিসিয়াল ল এর কথা বলা আছে যে এই মতাদর্শ বা অফিসিয়াল ল এটা সব ধরনের মেম্বারশিপের জন্য প্রযোজ্য নয়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা অফিসিয়াল রুল। তুমি বলতে পারো অফিসিয়াল রুল, রেগুলেশন, অফিসিয়াল নিয়ম, অনিয়ম, নীতি বা দুর্নীতি, এদের সাথে আমরা ক্রস বসাতে পারি। এরপর আফটার নাউন, নাউনের পর আমরা বসাতে পারি। যেমন at party meetings across the country they were choosing delegates। এর অর্থ কি দাঁড়ায়? যে গ্রামে অ্যাক্রস দ্য কান্ট্রি দুটো অর্থ হতে পারে, এখানে অবশ্য দেশ বোঝাচ্ছে। এই বাক্যের অর্থ হচ্ছে সমগ্র দেশে দলটির সভা সমাবেশে প্রতিনিধি বাছাই করা হচ্ছিল। তার একটা রাজনৈতিক দলের কথা বলা হচ্ছে যে এই রাজনৈতিক দল তাদের সভা সমাবেশে সারা দেশ জুড়ে প্রতিনিধি বাছাই করছিল। ডেলিগেট অর্থ প্রতিনিধি। তারপর আমরা দেখব 6 নম্বরে, when something happens across a political, religious or social barrier it involves people in different groups। অর্থ কি দাঁড়ায়? যে কোনো ঘটনা যদি রাজনৈতিক, ধর্মীয় বা সামাজিক বিধিনিষেধ পার হয়ে হয় অথবা সামাজিক বিধিনিষেধের মধ্য দিয়ে হয়, তাহলে এই ঘটনা বিভিন্ন দল, উপদল, রাজনৈতিক দল সবার মধ্যেই ছড়িয়ে পড়ে। এক্সাম্পল দেখি, issues tended to cut across party lines। অর্থ এই সমস্যা, ইস্যু অর্থ গুরুতর সমস্যা, তো এই সমস্যা টেন্ডেড টু সম্ভাবনা আছে যে কাট অ্যাক্রস পার্টি লাইন্স, রাজনৈতিক দলগুলোর যে সীমারেখা তা ভেদ করে যাবে এই সমস্যাগুলো। এর অর্থ কি দাঁড়ায়? মিনিংটা হচ্ছে এই সমস্যা শুধু এককভাবে কোনো রাজনৈতিক দলের নয়, বরং অনেক রাজনৈতিক দলই এই সমস্যা ফেস করবে। After noun, they found no trouble in controlling love across color barriers। আচ্ছা, তো এটা অনেকটা তোমাদের বলিউড মুভির মতো হয়ে গেল। অনেকে হয়তো প্রথমবার পড়ে অর্থ বুঝুনি, সো তোমাদের কিন্তু আমি বাইরের বইগুলোতে পড়ানোর একটা উদ্দেশ্য হচ্ছে ইংলিশের আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ানো। ঠিক আছে, মানে এগুলো রিয়েল টাইম এক্সাম্পল, এবং অনেক এক্সাম্পল তুমি দেখবা ফার্স্ট টাইম কেন সেকেন্ড টাইম পড়েও তুমি অর্থ ধরতে পারছো না, শব্দের অর্থ ধরতে পারছো না বা ওভারঅল মিনিং ধরতে পারছো না। তো এই এক্সাম্পলটাই ইন্ডিয়ায় লং টাইম ছিল বা এখনও আছে অনেক জায়গায়, যে গোত্র ধরে ধরে বিয়ে দেওয়া। ঠিক আছে, বাংলাদেশে এক সময় ছিল যেমন চৌধুরী বংশের ছেলে বিয়ে হতে হবে চৌধুরী বংশের মেয়ের সাথে। তো এরকম একটা এক্সাম্পল বলা আছে। কালার ব্যারিয়ার্স অর্থাৎ জাতপাতের ভিন্নতা। লাভ অ্যাক্রস ভালোবাসার বন্ধন, অ্যাক্রস পেরিয়ে। তাহলে জাতপাত বা ধর্মবর্ণ পেরিয়ে ভালোবাসার বন্ধনকে নিয়ন্ত্রণ করতে গিয়ে তাদের বেগ পেতে হয়নি। এই তাদের বলতে ধরো সরকার পক্ষ বা
কোনো পুরোহিত গোষ্ঠী যারা কিনা আমাদের উপর এটা চাপিয়ে দেয় যে আমি এই জাত হলে এই জাতের সাথে আমাকে বিয়ে করতে হবে, ব্রাহ্মণ হলে ব্রাহ্মণের সাথে বিয়ে করতে হবে ইত্যাদি, ঠিক আছে, বা ঘোষ হলে ঘোষের সাথে বিয়ে করতে হবে, ঠিক আছে, বা চৌধুরী কথা বলছি ইত্যাদি। এক্ষেত্রে অ্যাক্রস দিয়ে কি বোঝাচ্ছে? গণ্ডি পেরিয়ে, গণ্ডি পার হয়ে, সীমানা পেরিয়ে, সীমানা পার হয়ে। একটু আগেও কিন্তু একই মিনিং ছিল। পার্টিলের অর্থ কি বলেছিলাম? রাজনৈতিক সীমারেখা অতিক্রম করে বা পেরিয়ে। তারপর we are more used to argument across disciplines. চিন্তা করো তো নিজে একবার, অর্থ কি দাঁড়ায়? আচ্ছা, তোমরা ওই, আমি খেয়াল করিনি যে বইয়ের অংশটা ঢাকা পড়ে গিয়েছিল, আই থিঙ্ক এখন দেখতে পাচ্ছ। তো আগের এক্সাম্পলগুলো মিলে নাও, যে এক্সাম্পলগুলো মিস হয়েছে আমাদের ভিডিওতে। ইস্যুস টেন্ডেড টু কাট অ্যাক্রস পার্টি লাইন্স, অথবা দে ফাউন্ড নো ট্রাবল ইন কন্ট্রোলিং লাভ, আমরা এখন দেখতে পাচ্ছি। উই আর মোর ইউজ টু আর্গুমেন্ট অ্যাক্রস ডিসিপ্লিনস। তোমরা আগে নিজেরা বলো এই বাক্যের অর্থ কি হবে, বা চিন্তা করো। আচ্ছা, আমি এখন অর্থ বলি। ডিসিপ্লিন শব্দ অর্থ বিভিন্ন বিষয়ে, আর্গুমেন্ট বিতর্ক। আমরা বিভিন্ন বিষয়ে বিতর্ক করতে বা এক বিষয়ে পার হয়ে আরেক বিষয়ে বিতর্ক করতে অভ্যস্ত, যেটা বাংলাদেশের টক শোতেগুলো দেখা যায়। টক শোতে দেখবা যে এরা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলছে, ঠিক আছে, হয়তো কিছুক্ষণ অর্থনীতি, তারপর রাজনীতি, তারপর হয়তো আমাদের সমাজে করোনার সমস্যা নিয়ে বলছে, ঠিক আছে। আচ্ছা, এবার 7 নম্বর ইউজে আসো। ইফ ইউ কাম, রান ওর স্টাম্বল অ্যাক্রস সামথিং ইউ ফাইন্ড ইট আনএক্সপেক্টেডলি। অর্থ কি দাঁড়ায়? যদি আমরা এখানে খেয়াল করছো যে কাম, রান, স্টাম্বল এইসব ভার্বের পর অ্যাক্রস বসে, অর্থাৎ এই ভার্বগুলো দিয়ে কিন্তু গতিশীলতা বোঝায়। এগুলোকে বলে মুভমেন্ট ভার্ব, ঠিক আছে। অথবা আর একটা নাম আছে, বিভিন্ন গ্রামার বই দেখা যায়, অ্যাকশন ভার্ব। সো বিভিন্ন অ্যাকশন ভার্ব বা মুভমেন্ট ভার্বের পর অ্যাক্রস হয়। অ্যাকশন ভার্ব হচ্ছে যেসব ভার্ব দিয়ে মানে ফিজিক্যাল মুভমেন্ট বোঝায়, যেমন হাঁটা, তারপর হচ্ছে আসা যাওয়া, দৌড়ানো, লাফালাফি করা ইত্যাদি, জাম্প, রান, ওয়াক, এগুলো হচ্ছে মুভ, রাইট ইত্যাদি। আবার অনেক ভার্ব কিন্তু অ্যাকশন ভার্ব না, যেমন স্লিপ, ইট। তুমি যখন ঘুমাও, ঘুমানোর সময় তো এমন না তুমি তোমার বডি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, হ্যাঁ, এক রুম থেকে আরেক রুম চলে যাচ্ছে, এমন না। তো স্লিপ, ইট এগুলো হচ্ছে মেনলি নন ফিজিক্যাল ভার্ব। বা আমরা নন অ্যাকশন ভার্ব বলতে পারি। এক্সাম্পল দেখি। The other day I came across a letter from Bruno. কি অর্থ দাঁড়ালো বলো তোমরা, গেস করো। এই মিনিংটা অনেকে জানি না আমরা। দি আদার ডে অর্থ হচ্ছে অন্যদিন নয়, দি আদার ডে অর্থ হচ্ছে কয়েকদিন আগে। এটি a few days ago এর সিনোনিম, ঠিক আছে। দি আদার ডে মানে হচ্ছে a few days ago, কয়েকদিন আগে। I came across a letter from Bruno অর্থ হয় ব্রুনেলের কাছ থেকে আসা একটি চিঠি কয়েকদিন আগে হঠাৎ করে আমার চোখে পড়েছে। তার মানে চিঠিটা মেবি তোমার কাছে পাঠানো হয়নি, অন্য কাউকে পাঠানো হয়েছে, কিন্তু তুমি হয়তো কোনো কারণে দেখে ফেলছো, হ্যাঁ, কোনো ডেস্কে বা কোথাও পড়েছিল, তুমি দেখে ফেলছো। তাহলে এখানে across কামের পর বসছে। The idea is that in the course of their search for something, they may stumble across something quite different and of great value. এই বাক্যটা কি বুঝতেছো?
অর্থ কী? এটার সিচুয়েশন ধরতে পারো, একটা মানে একদল প্রত্নতত্ত্ববিদ তারা মাটির নিচে খোঁড়াখুড়ি করছে, তো তখনকার কথা আমরা বলছি যে দি আইডিয়া ইজ দ্যাট যে কেন প্রত্নতত্ত্ববিদ যারা আছেন, আর্কিওলজিস্ট, তারা দেখবে যে বৌদ্ধ বিহার বা বিভিন্ন বিহারে কিছু না পাওয়া সত্ত্বেও মাটি খুঁড়তেই থাকে। এর আইডিয়াটা হচ্ছে বা মূল কারণটা হচ্ছে যে ইন দ্য কোর্স অফ দ্য সার্চ ফর সামথিং, তারা হয়তো কিছু একটা খুঁজছে, দে মে স্টাম্বল অ্যাক্রস, হঠাৎ করে পেয়ে যেতে পারে। স্টাম্বল অ্যাক্রস মানে হঠাৎ করে পেয়ে যাওয়া। তো তোমরা কিনা যারা আইসিটি ভালো পারো, তারা স্টাম্বল আপনের নাম শুনবা, ঠিক আছে? এটা একটা বুকমার্ক টুল, অনেকে এটার ব্যবহারও জানবা। স্টাম্বল আপন মানেই হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, এটা দিয়ে এই টুলটা মানে ইউজ করি আমরা কম্পিউটারে। স্টাম্বল আপন মানে হচ্ছে হঠাৎ করে কোনো কিছু পাওয়া। সো তারা হঠাৎ করে ভিন্ন কিছু পেয়ে যেতে পারে, অফ গ্রেট ভ্যালু, যার দাম অনেক, যার মূল্য অনেক। তারপর ইট ইজ ভেরি আনইউজুয়াল টু রান অ্যাক্রস আমেরিকানস ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। অর্থ কি দাঁড়ায়? রান অ্যাক্রস মানে হঠাৎ দেখা পাওয়া। এই বাক্যের অর্থ হচ্ছে পৃথিবীর এই অংশে কোনো আমেরিকানের হঠাৎ দেখা পাওয়া খুবই অস্বাভাবিক ঘটনা। তা পৃথিবীর ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড বলতে আমরা সবসময় বুঝাই যে আমি যে অঞ্চলে আছি। যেমন তোমাকে আমি বললাম যে আমাদের এই বাংলাদেশে পিওর ক্র্যানবেরি জুস পাওয়া একদমই অসম্ভব। তা আমি বলতে পারি যে পিওর ক্র্যানবেরি জুস ইজ ভেরি আনইউজুয়াল টু ফাইন্ড ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে? আচ্ছা, অ্যাক্রস তাহলে আমাদের এখানে শেষ হলো। এবার আমরা নতুন প্রিপোজিশন চলে আসবো, অ্যাক্রস ফ্রম। তাহলে এই অ্যাক্রস ফ্রম, আসলে অ্যাক্রস ফ্রম হচ্ছে একটি কম্পাউন্ড প্রিপোজিশন। ঠিক আছে? আমার আইডিয়া নেই যে তোমাদের আগের ক্লাসগুলোতে তোমরা প্রিপোজিশন কেমন ডিটেইলড পড়ে এসেছো, বাট ওভারঅল যা দেখি আমি স্টুডেন্টদেরকে, যে একটা প্রিপোজিশন অর্থ জিজ্ঞেস করলে বেসিকলি সে একটাই অর্থ জানে, আর বাদ বাকি অর্থ বা ব্যবহার সে জানে না। তো এই জন্য প্রিপোজিশনের শূন্যস্থান পূরণ করতে গিয়ে বেশ সমস্যায় পড়তে হয়। আর আমাদের সিলেবাসে, নতুন সিলেবাসে আইটেম 2-তে, অর্থাৎ তোমার গ্রামার যেই পার্টগুলো 1, 2, 3, 4 এভাবে যে কোয়েশ্চেনগুলো, কোয়েশ্চেন নাম্বার 2-তে প্রিপোজিশন শূন্যস্থান আসে 10টি। আর আমাদের ওল্ড সিলেবাসে আইটেম নাম্বার 1 এবং 2-তে প্রিপোজিশন, আর্টিকেল এই দুটো মিক্স আপ করে থাকে। তো ঠিক আছে, আমাদের দেখি অ্যাক্রস ফ্রম ইট। এই প্রিপোজিশনটা অনেকেই দেখো নিয়ে আগে। এটি একটি কম্পাউন্ড প্রিপোজিশন। অ্যাক্রস ফ্রম দিয়ে ঠিক বিপরীত বোঝায়, কিন্তু শুধু অ্যাক্রস দিয়ে বোঝায় ওই পারে, কিন্তু ঠিক বিপরীতে না। যেমন তুমি বললা যে তোমার বাসা বা বিল্ডিংয়ের অপোজিটে একটা স্বপ্নের আউটলেট আছে, তো ঠিক অপোজিটে যদি থাকে তুমি বলতে পারবা না যে দ্যার ইজ এ স্বপ্ন আউটলেট অ্যাক্রস মাই হাউস, এটা বলা যাবে না। যদি ঠিক বিপরীতে থাকে তাহলে তুমি বলবা দ্যার ইজ এ স্বপ্ন আউটলেট অ্যাক্রস ফ্রম মাই হাউস। আচ্ছা, এটি হচ্ছে মেইনলি অ্যাক্রস আর অ্যাক্রস ফ্রমের ডিফারেন্স। তো এক্সামে তোমাদের ওই ফিল ইন দ্য গ্যাপস বা আমরা যেটাকে বলি উইথ ক্লুজ ওর উইদাউট ক্লুজ দেখে আইডেন্টিফাই করতে হবে যে সিচুয়েশনে এটা কি এক্সাক্ট অপোজিটে আছে নাকি মানে একটু ডানে বামে আছে। একবার পড়ে নাও। আচ্ছা, এবার দেখি। Seeing his mother sitting across
from him a table. কি অর্থ দাঁড়ায়? আমি দেখছি, মানে যে দেখছে তার নাম উল্লেখ নেই এখানে। দেখছি যে সে যে টেবিলে বসে আছে, দেখো টেবিলের আগে অ্যাড হয় কিন্তু, হ্যাঁ, সে যে টেবিলে বসে আছে তার ঠিক বিপরীতে তার মাও বসে আছেন। You must know the hotel Hershen is right across from the church. অর্থ কি দাঁড়ায়? তুমি নিশ্চয়ই হোটেল হার্শেনের নাম শুনে থাকবে। এটা চার্চের বা গির্জার ঠিক অপোজিটেই অবস্থিত বা ঠিক বিপরীতে অবস্থিত। অনেক সময় নাউনে পরে বসতে পারে, যেমন দ্য পার্ক অ্যাক্রস ফ্রম দ্য চার্চ। এর অর্থ দাঁড়ায় চার্চের ঠিক বিপরীতে একটা পার্ক অবস্থিত। এবার আমরা নতুন প্রেপোজিশন চলে আসি, আফটার। প্রথমে আমি স্ক্রিনে দেখাচ্ছি যে যাতে নেক্সট ক্লাসে আমাদের সুবিধা হয়, পুরোটা একবার পড়ে নিতে পারো। এবং অবশ্যই অ্যাক্রস ফ্রম এবং আফটার অক্সফোর্ড ডিকশনারি থেকে পড়ে নিবে। এটার অনলাইন ভার্সনটা ইউজ করবা। অক্সফোর্ডে কোনো জেনুইন অ্যাপ প্লে স্টোরে পাওয়া যায় না। তো প্রবলেম হচ্ছে জেনুইন অ্যাপ যদি তুমি না পাও, সেখানে এক্সাম্পল সব পাবা না, ঠিক আছে? অনেক এক্সাম্পল মিসিং থাকবে, আর এক্সাম্পল ছাড়া আমরা প্রিপোজিশন ভালো করে শিখতেও পারবো না। তাহলে দেখি আমরা, if something happens after a time, event or period, it happened during the period of time that follows the time, event or period. কি অর্থ দাঁড়ালো? অনেক বড় কথা। কোনো সময়, ঘটনা বা নির্দিষ্ট কালের পর কোনো কিছু যদি ঘটে, তাহলে ওই ঘটনার সাথে আমরা আফটার বসাই। তো সময়ের নাম, ঘটনার নাম অথবা ক্ষণ, কাল ইত্যাদির নামের আগে আমরা আফটার বসাবো। হ্যাঁ, প্রথমে ভার্বের সাথে বসাতে পারি এবং আফটারের পর আইএনজি বসতে পারে। দেখো লেখা আছে অফটেন ফলোড বাই অ্যান আইএনজি। আমরা কিন্তু অ্যাক্রসের পর আইএনজি দেখিনি, খেয়াল আছে? তো এই কথা বলা কিন্তু ভুল যে প্রেপোজিশনের পর সবসময় ভার্বের আইএনজি বসে, এটা ঠিক কথা না। অনেক প্রিপোজিশনের পরেই ভার্বের আইএনজি বসে না। যেমন অ্যাক্রস একটা প্রিপোজিশন, একটু আগে দেখলাম, এবং এরপর কিন্তু কোনো ভার্বের আইএনজি ছিল না, ঠিক আছে? এক্সাম্পল দেখি, ড্যান কেম ইন জাস্ট আফটার মিডনাইট। মাঝরাতে ঠিক পরপরই ড্যান চলে আসলো। এখানে আফটার মিডনাইট বসানো হয়েছে, টাইমের নামের আগে অর্থাৎ সময়ের নামের আগে আফটার হচ্ছে। উইল হিয়ার অ্যাবাউট এভরিথিং আফটার ডিনার। এটাও কিন্তু এক ধরনের টাইম বা শিডিউল, যে ডিনারের পর আমরা সব কিছু শুনবো। শি রিটার্নড আফটার আ ফিউ মিনিটস। এখানেও সময়ের আগে আফটার হয়েছে। দ্য প্লে ক্লোজ ডিজাস্ট্রাসলি আফটার ফিউ পারফরমেন্সেস। অর্থ কি দাঁড়ালো? নাটকটা পুরো বিশ্রীভাবে শেষ হলো বেশ কয়েকজন অ্যাক্টর অ্যাক্ট্রেস পারফরমেন্স করার পর। এখানে কোনো ঘটনার সাথে আফটার হচ্ছে। ফ্র্যাঙ্ক ব্রাউন ওয়াজ রিলিজড ফ্রম প্রিজন আফটার সার্ভিং 3 years। এর অর্থ দাঁড়ায় যে এখানে তুমি ভার্বের আইএনজি দেখছো, যে আফটারের পর ভার্বের আইএনজি হয়। 3 বছর জেল খাটার পর ফ্র্যাঙ্ক ব্রাউনকে মুক্তি দেওয়া হলো। আফটার নাউন অর্থাৎ নাউনের পরে বসতে পারে, যেমন I hate the time after sunset before you come home। অর্থ দাঁড়ালো সূর্যাস্তের পরের সময়টা আমার কাছে খুবই খারাপ লাগে যতক্ষণ না তুমি বাড়ি ফিরে আসো। সেখানে কোনো কনসার্নড কাপল বা স্পাউজের কথোপকথন পেলাম আমরা, মেবি ওয়াইফ হাজবেন্ডকে বা হাজবেন্ড ওয়াইফকে বলছে এরকম। অলসো ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব। এটা খুব ইম্পর্টেন্ট ব্যবহার, যে আফটার শব্দটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়।
এবং এই ক্ষেত্রে আফটারের পর কোনো নাউন বসবে না, কোনো ভার্বের আইএনজিও বসবে না। ইম্পর্টেন্ট ইউসেজ। উই হ্যাড ওয়ান গার্ল হু লেফট জাস্ট বিফোর ক্রিসমাস। অর্থাৎ যে আমাদের এখানে একজন মেয়ে ছিলেন বা একটা মেয়ে ছিল জাস্ট বিফোর ক্রিসমাস, যে ক্রিসমাসে ঠিক আগেই চলে গেছে। অ্যান্ড ওয়ান গার্ল হু লেফট জাস্ট আফটার, এবং আরেকটা মেয়ে ক্রিসমাসের ঠিক পরপর চলে গেছে। তো এটা কোনো বোর্ডিং হাউসের এক্সাম্পল হতে পারে। এখানে আফটার পর কোনো নাউন নেই, তাই এই বাক্যে আফটার হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা আফটার থেকে কন্টিনিউ করবো নেক্সট ক্লাসে। সো ইন দ্য মিন টাইম তোমরা আফটার থেকে সবগুলো এক্সাম্পল পড়ে ফেলো। আরেকটা কাজ তোমাদের অবশ্যই করা দরকার যদি ভালো করতে চাও এবং টপ করতে চাও, তা হচ্ছে যে এক্সাম্পলগুলো আমরা এই বইয়ে পাচ্ছি ক্লাস অক্সফোর্ডে দিচ্ছ, যেসব এক্সাম্পল তুমি নিজে তৈরি করতে পারবা না বা তোমার মানে প্রেজেন্ট যে ইংলিশ ক্যাপাসিটি বা স্কিল সেটা দিয়ে তৈরি করা সম্ভব না, সেই এক্সাম্পলগুলো খাতা একবার লিখে ফেলো। এতে সেন্টেন্স মেকিং স্কিলও বাড়বে, প্রিপারেশনটাও শেখা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাই হোমওয়ার্ক থাকলো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।